একটু ইয়েটা চেক করে তো, ব্রাইটনেসটা পরে একটু চেক করো, লাইভের একটু দেখো ব্রাইটনেস। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কোথায় দেখি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? তো আজকে আমরা একজনের রবিবার বায়োলজি এক্সাম এবং তার এই চ্যাপ্টারটা আছে। আহারে, কি করব এখন? ওকে, সবাই আসতে থাকুক, আমি শুরু করে দিব। তো আমরা গত ক্লাসে ফ্রুক্টোজের স্ট্রাকচার পর্যন্ত, ফ্রুক্টোজ পর্যন্ত আমরা পড়েছিলাম, রাইট? আমরা ফ্রুক্টোজ পর্যন্ত পড়েছিলাম। সো আজকে আমাদের কোষ মানে কোষ রসায়ন পর্ব 3, তাই না? আজকে হচ্ছে আমাদের কোষ রসায়ন পর্ব 3। কোষ রসায়ন পর্ব 3। সবার কমেন্ট কিভাবে পড়বো? কয়টা পড়বো আমরা? ইনশাল্লাহ 6টা পর্বে শেষ করব, টার্গেট এটা। একদম বেশি গেলে 7টা পর্ব হতেও পারে, বাট আমরা 6টা পর্বে চেষ্টা করব। বাট যদি একদমই কভার করা না যায় তাহলে আমরা 7টা পর্বে যাব। আকাশ মাহমুদ, তোমার কমেন্ট পড়লাম, যাও। কই 37 জন, বাকিরা কোথায়? তোমরা কি ক্লাস করবে না? ওকে। তো আমরা আজকে শুরু করব ডাইস্যাকারাইড থেকে।
হ্যাঁ, আবারও বলতেছি এই চ্যাপ্টারের এই অংশগুলা সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বারবার বলছি সিকিউতে এই যে ডাইস্যাকারাইড এবং আজকে পলিস্যাকারাইড যা যা শিখাবো এগুলো সব তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সবাই এটা কিন্তু মাথায় রাখো। আচ্ছা, ডাইস্যাকারাইড মানে কি? যেই কার্বোহাইড্রেটকে ভাঙলে আমরা দুইটি মনোস্যাকারাইড পাবো তাকে আমরা কি বলি? ডাইস্যাকারাইড। তাহলে তাকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড। তাহলে দেখো দুইটি মনোস্যাকারাইড পাওয়া যাবে। তাহলে যেই উপাদান, ডাই কথাটার অর্থ কি? ডাই মানেই হচ্ছে দুই। তাহলে দুইটি মনোস্যাকারাইড পাবো। কি পাবো? দুইটি মনোস্যাকারাইড পাবো। দুইটি কি পাবো বলো? মনোস্যাকারাইড পাবো। এইটাকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে এমন একটা যৌগ যাকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাওয়া যাবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, দেখো আমরা যদি উদাহরণ হিসেবে বলি তাহলে সুক্রোজ, ম্যালটোজ, এরকম ল্যাকটোজ অনেকগুলো আছে যারা কিনা ডাইস্যাকারাইড। ওদেরকে ভাঙলেই তুমি দুইটা করে মনোস্যাকারাইড পাবা। ওকে, তো আমরা এই জায়গায় দেখো অনেকগুলা উদাহরণ আমাদের কাছে দেওয়া আছে যে সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই, এইটাকে ভাঙলে কি পাই, ওইটাকে ভাঙলে কি পাই। তো আমরা একটু লিখে লিখে পড়ি। দেখো সুক্রোজ এইটা একটা ডাইস্যাকারাইড। হ্যাঁ, এই সুক্রোজটাকে ভাঙলে আমরা যদি ওকে আর্দ্র বিশ্লেষিত করো, ওকে ভাঙলে তুমি কি পাবা? তুমি ভাঙলে পাবা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। দেখো দুইটাই কিন্তু মনোস্যাকারাইড, দুইটাই কি মনোস্যাকারাইড। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটা গেল। সুক্রোজ থেকে আমরা কি পাবো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এরপরে আসো, আমার এই জায়গাতে কি বলছে? সুক্রোজের পরে আমি যদি বলি ম্যালটোজ। ম্যালটোজ কি? ম্যালটোজ এইটা ভাঙলে তুমি একটা গ্লুকোজ, দুই অণু গ্লুকোজ পাবা। গ্লুকোজই কয় অণু পাবা? দুইটা গ্লুকোজ পাবা, দুই অণু গ্লুকোজ। তাহলে এটাও একটা কি ডাইস্যাকারাইড। তোমাকে যদি আমি এখন ল্যাকটোজ দেই, খেয়াল করো ল্যাকটোজকে ভাঙলে কি পাবা? যদি তোমাকে আমি এখন ল্যাকটোজ হাতে ধরাই দেই, তুমি পাবা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ পাবা। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে আমরা পেয়ে থাকি যে আমি যে ডাইস্যাকারাইড যে যৌগগুলা যেগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেমন আমরা ল্যাকটোজ পাই দুধে, সুক্রোজ পাই চিনিতে, তাই না? ওকে, তাহলে আমরা এই উপাদানগুলো আমরা পাবো, এগুলোকে বলা হয় ডাইস্যাকারাইড। এখন এই যে যৌগগুলা, এই যে ধরো একটা গ্লুকোজ ফ্রুক্টোজ, এরা যে বন্ধন করে দেখো এরকম একটা বন্ধনের মাধ্যমে দুটি মনোস্যাকারাইডের যে বন্ধনটা, এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ধনটাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে একটা গ্লুকোজ এর সাথে আরেকটা গ্লুকোজের যে বন্ড, সেটাকে বলা হয় কি? গ্লাইকোসাইডিক বন্ড। সেটাকে কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ড। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা গ্লুকোজ বা গ্লুকোজ গ্যালাক্টোজ এদের মধ্যে আমরা যে বন্ডটা পাবো, এই বন্ডটাকে আমরা কি বলি? গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে আমার এই যে শর্করাদের মধ্যে আমার বন্ড, এগুলো নিয়ে আমরা আজকে দেখব কিভাবে বন্ডগুলা তৈরি হয়, এবং আমাদের পরীক্ষায় কিন্তু এইগুলা থেকেই প্রশ্ন আসবে। ওকে, তাহলে প্রথমেই আমরা আসি সুক্রোজের গঠনটা আমাদের লাগে। সুক্রোজ কিভাবে হয়? তো আমরা জানি সুক্রোজে আমরা কি পাবো? গ্লুকোজ পাবো আর হচ্ছে ফ্রুক্টোজ পাবো। এই দুইটা জোড়া লেগে আমার কি তৈরি করবে? এই দুইটা জোড়া লেগে আমার ফ্রুক্টোজ তৈরি করবে। রাইট, এই দুইটা জোড়া লেগে কি তৈরি করবে? ফ্রুক্টোজ তৈরি করবে। এখন তুমি দেখো এই যে গ্লুকোজ আর এইদিকে যে ফ্রুক্টোজ, এরা মিলে হবে। এখন এখানে একটা মজার জায়গা আছে, কোন ফ্রুক্টোজটা হবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজ কয় রকমের? দুই রকমের, আমরা পড়েছি আলফা বিটা। ফ্রুক্টোজ কয় রকমের? সেম, আলফা বিটা ফ্রুক্টোজ, দুই রকমের। এখন এই জায়গায় একটা মজার জিনিস হচ্ছে যে এখানে বন্ধনটা আমি তোমাদের দেখানো আছে ছবি স্লাইডে। তো আমি তোমাদেরকে একে একটা জিনিস দেখাবো।
হ্যাঁ সবাই ভাইয়ার সাথে এটা আঁকবা। কেন? কারণ আমরা এই জিনিসটা আমাদের সিকিউতে লাগবে। এটা কোথায় লাগবে বলো? এটা আমাদের সিকিউতে লাগবে, বুঝছো? সিকিউতে কিন্তু এটা আসবে, সুক্রোজের গঠনটা। তো আমরা সুক্রোজের গঠনে যাই। তো সুক্রোজের গঠনে আমাকে প্রথমেই একটা কথা বলে, খেয়াল করো, ঠিক আছে? ধরো ওকে। তো এই জায়গায় আমরা যদি বলি ওর গঠনে কি কি থাকে, একটা আলফা গ্লুকোজ প্লাস একটা বিটা ফ্রুক্টোজ, এই দুইটা জোড়া লেগে কি তৈরি করবে? এই যে কি তৈরি করবে? এই সুক্রোজ গঠন করবে। তাহলে আমাকে যদি বলে সুক্রোজ কিভাবে গঠিত হয়, আমি বলবো একটা আলফা গ্লুকোজ এবং একটা বিটা ফ্রুক্টোজ, এই দুইটা জোড়া লেগে, হ্যাঁ দুইটা জোড়া লেগে সুক্রোজ তৈরি করবে, সুক্রোজ তৈরি করবে। আচ্ছা, তো এখন এখানে তুমি একটু খেয়াল করো, এই যে আমরা যদি এর গ্লুকোজের এই ব্যাপারটা একটু খেয়াল মানে তাকাই, তাহলে আমরা কি কি পাবো? এই যে কার্বন, আমরা একটা গ্লুকোজ আঁকবো, আলফা গ্লুকোজ, ঠিক আছে? একটা আলফা গ্লুকোজ আমরা এখানে আঁকবো। আচ্ছা ওকে, আমরা আঁকি। আমরা গত ক্লাসে আলফা গ্লুকোজ এগুলা শিখেছি, সো আমাদের আজকে এগুলা একদম ইজি লাগা উচিত, ইজি পারা উচিত। এই এইচ ও এইচ এগুলা বসায় দিলাম। আলফা গ্লুকোজে কি ছিল? 1 নম্বর কার্বনে কি হবে? হাইড্রক্সিলটা কোথায় থাকবে? আলফা গ্লুকোজে হাইড্রক্সিল নিচে থাকবে, তাই না? আলফা মানে সে কি বস, তাহলে সে কাকে? সে নিজে উপরে থাকলো, কিন্তু হাইড্রক্সিলটাকে সে উপরে উঠতে দিবে না, নিচে রাখবে। তাহলে এই যে হাইড্রক্সিলটা নিচে, হাইড্রোজেন উপরে, ঠিক আছে? হাইড্রোজেন উপরে, হাইড্রক্সিল নিচে, হাইড্রোজেন উপরে। ক্লিয়ার? ওকে, এবার দেখো এই ওকে গুড। তাহলে আমার এইটা কি ক্লিয়ার? এটা একটা আলফা গ্লুকোজ। এটা কি গ্লুকোজ? এটা ভাই একটা আলফা গ্লুকোজ। এখন একটা বিটা ফ্রুক্টোজ আঁকতে হবে আমাদেরকে একটা। আচ্ছা, এইখানে এই জিনিসটাকে ওকে দেখো, এটা হচ্ছে আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ এটার ছবি। এখন এইটার নিচে আমি একটা বিটা ফ্রুক্টোজ আঁকি। দেখো কিভাবে হয়, এভাবে তোমরা দেখাইতে পারো। এটা বিটা ফ্রুক্টোজ কেমন ছিল মনে আছে? বিটা ফ্রুক্টোজে কি হবে? ওর 1 নাম্বার মানে ওর 2 নাম্বার কার্বনের হাইড্রক্সিলটা কোথায় থাকবে? উপরে থাকবে, যেহেতু বিটা তাহলে হাইড্রক্সিল উপরে থাকবে, রাইট? ওকে দেখো আমরা এইভাবে একটা আঁকি। সবাই একটু দেখি। হ্যাঁ, এভাবে আমরা দিচ্ছিলাম না পঞ্চভুজ ফ্রুক্টোজের স্ট্রাকচার, মনে আছে তো? আচ্ছা, তারপরে এইদিকে কি ছিল? এইদিকে ধরো এই যে এরকম, এই দিক থেকে CH2OH আর H, এখানে HOH, এগুলো দিয়ে দাও নরমাল। এইখানে কি ছিল? এই যে যেহেতু ও বিটা ফ্রুক্টোজ আঁকতেছি, এটা কি বিটা ফ্রুক্টোজ, তাহলে হাইড্রক্সিলটা উপরে থাকবে, এখানে হাইড্রক্সিল উপরে, আর এই বাকি অংশটা CH2OH এটা নিচে হবে। এগুলো গত ক্লাসে আমি শিখাইছি ফ্রুক্টোজের স্ট্রাকচারে। তো এইখানে যেহেতু বিটা ফ্রুক্টোজ বলছে, তাহলে এইটা কি 2 নাম্বার কার্বন, ওর এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, তাহলে এই 2 নাম্বার কার্বনের হাইড্রক্সিলটা উপরে থাকবে। বিটা মানেই কি হাইড্রক্সিল উপরে, আর আলফা মানে হাইড্রক্সিল নিচে। এইটুকু দেখছো? তাহলে এটা একটা কি? এটা হচ্ছে একটা বিটা ফ্রুক্টোজের স্ট্রাকচার।
বিটা ফ্রুক্টোজের স্ট্রাকচার এটা। ওকে, আচ্ছা এখন দেখো এই যে দুইটার মধ্যে আমরা যদি একটু বলি, দেখো এই OH আর এই OH, এই OH আর এই OH থেকে কি হবে, একটা পানি তৈরি হবে, এদের মধ্যে বন্ধন হবে। তাহলে বন্ধনটা কার হবে, এই আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং বিটা ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন, ওদের যে দুইটা হাইড্রক্সিল, এই দুইটা হাইড্রক্সিলের মধ্যে এখন বন্ড হবে। তাহলে বন্ড হলে সবসময় কি হয়, যখনই কোনো বন্ধন তৈরি হয় সেখান থেকে একটা কিছু তৈরি মানে বের হয়ে যায়। তো এখানে যখন বন্ড হইতে যাবে ওরা কি হবে, এই পানি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, দেখো পানি বের হবে, একটা পানি H2O, এইটা বের হবে। এখন এইটা যখন বের হইতে যাবে, এইদিকে যখন বের হয়ে যাচ্ছে পানি, দেখো এখানে কয়টা, 2টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, তো 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন বের হয়ে গেল পানি হিসেবে, বাকি থাকে একটা অক্সিজেন। ও কি করবে, ও এবার দেখো ও এই যে একটা অক্সিজেন যে বাকি ছিল সে এবার একটা কাহিনী ঘটাবে। ও কি করবে, এই যে এইখানের এই কার্বন আর এই কার্বনকে একটা অক্সিজেন দ্বারা সে যুক্ত করবে। কি করবে, একটা অক্সিজেন দ্বারা যুক্ত করবে। হ্যাঁ, এই কার্বন আর এই কার্বনকে একটা অক্সিজেন দ্বারা যুক্ত করবে। ঠিক আছে, তাহলে আমরা এই পয়েন্টটা কি এখানে ক্লিয়ার, যে দেখো ওরা যখন এই যে বন্ধনটা করলো, কার্বন আর কার্বনকে জোড়া লাগাইলো, এই বন্ধনটা হওয়ার সময় ও কি করলো, পানি বের করে দিল, একটা অণু পানি কিন্তু চলে গেছে, খেয়াল করছো, একটা পানি চলে গেছে, তাহলে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নাই হয়ে গেছে, বাদ, ওরা নাই হয়ে গেছে। ওকে, তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা কি বলা হয়, গ্লাইকোসাইডিক বন্ড। কি বলা হয়, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এই বন্ডটা হইল কার মধ্যে, আলফা গ্লুকোজের 1 নাম্বার কার্বন আর বিটা ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনের মধ্যে এই বন্ডটা হইল। তাহলে এইভাবে করে একটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি হয়, একটা সুক্রোজ তৈরি করলো। তাহলে আমি এই জায়গাটায় লিখবো এইভাবে, যে একটা আলফা গ্লুকোজের, খেয়াল করো, আলফা গ্লুকোজ এর 1 নং কার্বন ও বিটা ফ্রুক্টোজের 2 নং কার্বন এর মধ্যে বন্ধন হয়, এর মধ্যে পানি অপসারণ করে বা অপসারিত, মানে পানিটা বের হয়ে গেছে, পানি অপসারিত হয়ে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করলো। গ্লাইকোসাইডিক মানে শর্করার মধ্যবর্তী বন্ড, এটাকে গ্লাইকোসাইডিক বন্ড। দেখছো, হ্যাঁ, তাহলে এই জিনিসটাই হচ্ছে সুক্রোজের ব্যাপারে বলা হয়। তাহলে এইখানে দেখো ভাইয়া, সুক্রোজে আমরা যেটা দেখলাম, এই যে এইভাবে করে তুমি দেখাইতে পারো, তোমাদের বইয়ে পাশাপাশি করে একটা দেখাইছে, আমার কথা হচ্ছে আমি পাশাপাশি না দেখাইলাম, আমি এইভাবে দেখাবো যে একটা গ্লুকোজ, আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ, আমার তো লজিক ঠিক আছে, তুমি বইয়েও দেখবা এভাবেই বলছে। এবং তোমার আলফা গ্লুকোজের 1 নম্বর কার্বনের এইখানের এই OH আর এইখানের যে বিটা ফ্রুক্টোজের যে এই OH, দুইজনে মিলে এখানে একটা বন্ধন করছে, মাঝখানে অক্সিজেনটা আছে, পানিটা বের হয়ে গেছে। ঠিক আছে, কার্বন 1 আর 2 কি যে কোনো পাশ থেকে না, আমরা ইউজুয়ালি এই অক্সিজেনের ডান পাশ থেকে নেই, অক্সিজেনের এই যে ডান পাশ থেকে, দেখো এইখানেও এইভাবে নিছে। তো এইখানে হচ্ছে যে এই কার্বনটাকে বলা হয় 1 নাম্বার আর এটা 2 নাম্বার, এটা আগে ধরা হয়। এই কারণে বিটা ফ্রুক্টোজের ক্ষেত্রে এই যে এটা 2 নাম্বার, ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা 2 নাম্বারে পড়ে গেছে, কারণ 1 নাম্বার হচ্ছে এইটা, 1 নাম্বার হচ্ছে এইটা, এটা 1 নাম্বার কার্বন। তো এইভাবে করে ওর 1 আর ওর 2, দুইজনের মধ্যে আমার একটা বন্ড হয়ে গেল। দেখছো সবাই, বলো এই লজিক বুঝছো কিনা সবাই? হ্যাঁ, এই লজিক কি বুঝছো?
এই ডান পাশ থেকে নিতে হবে, ডান পাশ, বারবার বলছি, গত ক্লাসে বলছি, এইভাবে এই পাশ থেকে নিবা, এইভাবে যাবে, এইভাবে যাবে। হ্যাঁ সবাই, এই যে দেখছো, তাহলে সিকিউ একটা কনফার্ম হয়ে গেল। এই সুক্রোজের গঠন আসে, সুক্রোজের গঠন আসে, যে ব্যাখ্যা করো কিভাবে হলো, কি হইলো, ঠিক আছে। তাহলে সুক্রোজ থেকে আমরা জানলাম আলফা গ্লুকোজ আর বিটা ফ্রুক্টোজ। গুড, এই যে সবাই বুঝে গেছো, সুন্দর না? পড়াশোনা সুন্দর, যদি বুঝে থাকো পড়াশোনা একদমই ইজি, পড়াশোনা একদমই ইজি। আচ্ছা, এরপরে আসি আমরা এইদিকে, কি বলছে সুক্রোজের, এই যে আমরা এগুলা অলরেডি আলোচনা করে ফেলছি যদিও, এই যে এখানে তোমাকে পাশাপাশি দেখাইছে, তুমি চাইলে বইয়ের মতো করে ওই যে সেম বইয়ে যদিও এখানে দেখাইছে যে এই যে বিটা ফ্রুক্টোজের এটার উল্টায় গেছে, এটা উল্টায় দেখাইছে। সো এটা একটু তোমাদের জন্য অনেক সময় ঝামেলা লাগে, যে তোমরা অনেক সময় উল্টায় কি হলো ভাই, এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, বুঝলাম না। এখানে আবার ফ্রুক্টোজটা উল্টায় গেছে, যার জন্য এইটাই 2 নাম্বার, বুঝতে পারছো? এইটাই 2 নাম্বার হয়ে যায় বইয়ের অনুযায়ী, বইয়ের অনুযায়ী। তো আমার কথা হচ্ছে তোমার মাথা উল্টায় যাবে, এইটারে আবার উল্টায় গেল, এরপর ওদের মধ্যে এই যে পাশাপাশি বন্ড হইলো, এত জটিলতায় আমি যাব না, আমি ভাই সহজ করে এইটাই শিখবো। এই যে আপনি দেখছেন, আপনি আমার বিটা ফ্রুক্টোজ শিখাইছেন, আপনি আমার আলফা গ্লুকোজ শিখাইছেন, আর আমি এই যে উপর নিচে এমনি বন্ড করে দেখাই দিলাম, শেষ। বন্ড তো হয়েছে, বন্ড হয়ে গেছে। তাহলে এইটা বইয়ের মতো করে একটু জটিল হবে তোমাদের। আমি বইয়েরটা ওইখানে লিখে রাখছি, বাট আমার মনে হয় বইয়েরটা তোমাদের একটু ঝামেলা লাগতে পারে। আচ্ছা, এবার আসো কি কি ইম্পর্টেন্ট তথ্য আমাকে মনে রাখতে হবে। এই জিনিসটা কোথায় পাওয়া যায়? ইক্ষু এবং বিট, বিট এগুলোতে অনেক সুক্রোজ পাই। আখ, আখ থেকে কি আমরা চিনি পাই? কোথা থেকে? আখের রস থেকে আমরা চিনি পাই। তাহলে আমাকে যদি বলে এটা কোথায়, তাহলে ইক্ষু এবং বিট এইগুলাতে প্রচুর চিনি পাওয়া যায়। সো চিনি মানে সেখানে সুক্রোজ। সো আমরা সুক্রোজ কোথা থেকে পাবো? ইক্ষু এবং বিট থেকে। এবার বলা হচ্ছে এই সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার। সুক্রোজ কি? এটা একটা নন রিডিউসিং সুগার। কেন? সুক্রোজ দেখো, এই যে সুক্রোজ যখন ওর বন্ধনটা হতে যায়, এই যে এই বন্ধনগুলা যখন হতে যায়, এই সুক্রোজের এই বন্ধন হতে গেলে তখন হয় কি, ওদের ভিতরের যে মানে ওর ভিতরের যে বিজারক মূলকগুলা, তাহলে কি হয়, বিজারক গ্রুপ, সুক্রোজ তৈরি হওয়ার সময় ওর যে বিজারক গ্রুপ থাকে, মানে মনে করো অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক, এগুলো নষ্ট হয়ে যায়, বিজারক গ্রুপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার জন্য আমরা বলে থাকি সুক্রোজ, সুক্রোজ সে কি, সে হচ্ছে একটা অবিজারক শর্করা। সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে একটা অবিজারক শর্করা, অবিজারক শর্করা, ঠিক আছে। সুক্রোজ হচ্ছে একটা অবিজারক শর্করা, কারণ ওর যে বিজারণ করার, যে আমরা পড়েছি গত ক্লাসে, যে বিজারণ করার জন্য যে কার্বনিল এবং অ্যালডিহাইড মূলক থাকে, সেগুলো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যার জন্য সে কি একটা অবিজারক শর্করা বলা হয়। এরপরে এইখানে আমরা অলরেডি বলে দিচ্ছি সেটা, যে ওর আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজের যে 2 নাম্বার কার্বন, এদের মধ্যে একটা পানি বের হয়ে ওদের মধ্যে বন্ধন হয়, এটা অলরেডি ভাইয়া বলে দিছি। সো এটা তোমরা একবার রিডিং দিলে বুঝবা। এখন দেখো, ওর যে পানিটা বের হয়ে গেছে, নর্মালি আমার হওয়ার কথা কি ছিল, সুক্রোজের সংকেত কেমন হওয়ার কথা ছিল? সুক্রোজ ও তো ডাইস্যাকারাইড, তাহলে এরকম হওয়ার কথা ছিল না? দেখো C12H24O12, এটা হওয়ার কথা ছিল কিনা বলো? নিয়ম অনুযায়ী, যে ওই যে 1:2:1, এই নিয়ম অনুযায়ী আমার হওয়ার কথা কি ছিল? হওয়ার কথা ছিল ভাইয়া এই যে এটা, যে 12-24-12, 12-24-12, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা কি হয়? সুক্রোজে কি এটা হয়? না, এটা হয় না। কেন? কারণ ভাইয়া ওর এখান থেকে এই যে তৈরি হওয়ার সময় পানি সরে গেছে না, পানি সরে গেছে না, তাহলে 2টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন কমে গেছে। সো ওর সংকেতটা কেমন হবে? ওর সংকেত হবে C12H22O11। কেন? ওই যে ভাই পানি একটা সরে গেছিল, তো পানি সরে যাওয়ার জন্য ওর সংকেতটা পাল্টায় গেছে, বুঝছো? তাহলে তোমার সুক্রোজ তৈরি হওয়ার সময় একটা পানি বের হয়ে যায়, সো এই পানি বের হয়ে যাওয়ার জন্য ওর সংকেতটা দেখো C12H22O11, 12-এর জায়গায় 11। কেন? ওই পানিতে একটা অক্সিজেন, বুঝছো সবাই? হ্যাঁ, তাহলে আমরা সুক্রোজ একদম পকপকা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমাদের বইয়ে একটা জিনিস দেওয়া আছে, যে সুক্রোজ কিভাবে তৈরি হয়, উৎপাদন পদ্ধতি।
সুক্রোজ কিভাবে তৈরি হয় এখানে ভাইয়া একটু সহজ করে তোমাদের জন্য লিখে রাখছি। হ্যাঁ, যে এইখানে কিভাবে কিভাবে হয় একটা ধাপে ধাপে সুক্রোজের উৎপাদন পদ্ধতি। উৎপাদন, সুক্রোজ কিভাবে উৎপাদন হয়। তাহলে সুক্রোজ কিভাবে উৎপাদন হয়, প্রথমত আমরা জানি এই যে ইক্ষুর রসে, হ্যাঁ এখানে কি থাকে, আখের রসে, ইক্ষুর রসে আমার দেখো কি থাকে, এই যে সুক্রোজ থাকে, অ্যাসিড থাকে, ফসফেট থাকে। তাহলে সুক্রোজ, সুক্রোজ, অ্যাসিড, অ্যাসিড ও ফসফেট থাকে। ঠিক আছে, তাহলে ইক্ষুর রসে আমার কি থাকে, সুক্রোজ, অ্যাসিড ও ফসফেট থাকে। এবার ওইটার সাথে কি মিশানো হয়, এটার সাথে কি মিশানো হয় বলতো, কলিচুন, চুন, কলিচুন মিশানো হয় এটার সাথে। কেন দেখো এখন বুঝবা, কারণ আমার দরকার সুক্রোজ, আমার এই অ্যাসিড ফসফেট এদের দিয়ে আমি কি করব, তাহলে এটার সাথে তখন কলিচুন মিশানো হয়। তো কলিচুন, চুন, চুন কি বলো, চুন কি ক্ষারীয় না অম্লীয় বলো, ক্ষারীয়। তাহলে এই চুন মিশালে অ্যাসিড কি হয়, প্রশমিত হয়, অ্যাসিডটা প্রশমিত হয়ে যাবে, তাই না, কারণ তুমি চুন দিছো, চুন দিলে অ্যাসিড প্রশমিত হবে। ওকে, এবং বলা হচ্ছে যে ফসফেট সেটা অধক্ষিপ্ত হয়, নিচে তলানি পড়ে যাবে। তাহলে একটা অ্যাসিডটাকে আমি প্রশমিত করে দিলাম চুন দিয়ে, আর ফসফেটটা তলানি, ফসফেট তলানি হয় বা অধক্ষিপ্ত, অধক্ষিপ্ত হয়। আচ্ছা, এবার যেটা বলছে এই যে এবার তুমি করলা, অ্যাসিডটাকে প্রশমিত করলা, ফসফেটটাকে অধক্ষেপ তলানিতে ফালাই দিলা, এবার কি হবে, এবার যে জিনিসটা যে ওদের এই যে সব ভেজাল টেজাল তুমি সরাই দিলা, এই রসকে উত্তপ্ত করলে এবার আস্তে আস্তে আরো ভেজালটা সরে যাবে, যে ওই যে ইক্ষুর রসে ধরা আরো হাবিজাবি কিছু জিনিস আছে, তো তুমি এবার এটা কি কি করবা, উত্তপ্ত করবা। উত্তপ্ত করলে ভেজাল আলাদা হবে, তাহলে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে করে ভেজাল দূর করব, উত্তপ্ত করে আমি ওর সাথে যে ভেজাল আরো অন্যান্য হাবিজাবি মানে ধরো কিছু উপাদান থাকতে পারে যেগুলো হয়তো নিষ্প্রয়োজন, কোনো দরকার নাই, এগুলোকে আমি দূর করে দেব, ভেজাল দূর করব। করলে এরপরে আমরা ওদেরকে ফিল্টার করব পরিস্রাবণ প্রক্রিয়ায়। তুমি এইবার যদি রসটা থেকে তুমি সব ভেজাল ফালাই দিলা, অ্যাসিড নষ্ট করে দিলা, ফসফেটটাকে সরাই দিলা, সব সরাই দিছো, এবার তুমি রসটাকে ফিল্টার করবা। ওই যে ফিল্টার পেপারে আমরা ফিল্টার করি না, ছাঁকনি, কি করবা, পরিস্রাবণ মানে ছাঁকনি, ছাঁকনি দিয়ে যেমন চা পাতা থাকে তুমি ছাঁকনি করবা। তাহলে এবার পরিস্রাবণ প্রক্রিয়ায় আমরা কি করব, সুক্রোজ পাবো, পরিস্রাবণ। তাহলে আমি ওই যে রসটাকে যদি এবার আমি পরিস্রাবণ করি, তাহলে পরিস্রাবণ করলে আমরা কি পাবো, সুক্রোজ পাবো। দ্যাটস ইট, দেখছো? হ্যাঁ সবাই খেয়াল করো, বুঝেছেন ভাইয়ারা? আচ্ছা, আশা করি ভাইয়া এটা তোমাদেরকে বুঝাই দিতে পারছি। ভাইয়া আজকের ক্লাসটা মনে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস, তো করলা কেমিস্ট্রি ক্লাস একটু করলা, সমস্যা কি? হৃদয় ভাইয়া মেডিকেলের জন্য কেমিস্ট্রি পড়ায়। তোমরা যারা প্রি মেডিকেলের জন্য চিন্তা করো যে আগে থেকে মেডিকেলের প্রস্তুতি, তোমরা কিন্তু চাইলে আমাদের প্রি মেডিকেল কোর্স আছে, সেটা করতে পারো। প্রি মেডিকেল কোর্সে আমরা কিন্তু অনেক ভালোভাবে ওগুলা পড়াই দিই। হ্যাঁ, মানে আগে থেকেই, মানে এইচএসসি শুরু হওয়ার আগে থেকেই যদি নিজেকে একটু রেডি রাখতে চাও, সেক্ষেত্রে কিন্তু প্রি মেডিকেল তোমার জন্য ভালো অপশন, বুঝছো? প্রি মেডিকেল কোর্স আছে, তোমরা চাইলে করতে পারো, এটা তোমাদেরকে বলে রাখলাম আর কি। 25 ব্যাচের অনেক ম্যাক্সিমামই করতেছে, তো 26-এরও কেউ কেউ করতেছে, যে আগে থেকে একটু মেডিকেলের প্যাটার্নটা শিখে রাখি, কেমনে কোন জায়গাগুলো পড়বো, কিভাবে পড়বো, কোন লাইন পড়বো, তো এটা তোমাদের জন্য পরবর্তীতে হেল্প হবে অ্যাডমিশনের সময় গেলে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেছে, রাইট? বুঝছো সবাই? ওকে, গুড। এবার দেখো তাহলে সুক্রোজ থেকে আমরা আর কি পড়বো, তথ্যের মধ্যে এটা পানিতে দ্রবণীয়। ওকে, আমরা জানি যত মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড আছে এরা সবাই পানিতে দ্রবণীয়।
মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড পানিতে দ্রবণীয়, ঠিক আছে, পানিতে এরা দ্রবণীয়। আচ্ছা, এর গলনাঙ্কটা মনে রাখতে হবে 188°C। এটা এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে একটু বেশি আসে এই পয়েন্টগুলা। এবং কাজ কি দেখো, এটা শ্বসনের উপাদান। সুক্রোজ থেকে তুমি শ্বসন মানে শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি করা যাবে। কেন? কারণ সুক্রোজ ভাঙলে কি পাবা? গ্লুকোজ, তার মানে গ্লুকোজ দিয়ে তো শ্বসন করা যায়। আচ্ছা, কোষের বিভিন্ন উপাদান তৈরিতে এটা ভূমিকা রাখে। তাহলে আমি শ্বসনের উপাদান এবং কোষের বিভিন্ন গঠনে বিভিন্ন উপাদান হিসেবে আমরা এটাকে সাহায্য করতে পারি, ঠিক আছে। তাহলে এই শ্বসনের উপাদান এবং কোষের বিভিন্ন উপাদান তৈরিতে আমার এই জিনিসটা সুক্রোজটা লাগবে। আচ্ছা, এরপরে আসো যে ব্যবহার। এবার আমরা আসি ব্যবহারে। তো ব্যবহারে কি বলছে? ব্যবহারের ক্ষেত্রে বলছে কনফেকশনারিতে এটা ব্যবহৃত হয় এবং অক্সালিক অ্যাসিড প্রস্তুতিতে এটা ব্যবহৃত হয়। তাহলে আরেকটা কি? অক্সালিক অ্যাসিড তৈরিতে এটা ব্যবহৃত হয়। তাহলে এটা তোমাদের অনেক প্রশ্নে আসতে পারে যে অক্সালিক অ্যাসিড তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এইভাবে করছো না? এই অক্সালিক অ্যাসিড বানাইতে আমার কোন কোন যৌগটা লাগবে? এগুলো এমসিকিউতে আসে, বারবার বলছি এটা এমসিকিউ। হ্যাঁ, এটা এমসিকিউতে আসবে যে অক্সালিক অ্যাসিড কোনটি দিয়ে বানানো যায়। এটা বলবা কি? সুক্রোজ দিয়ে আমরা কি করব? এটা ভাইয়া এত প্যারা নিতে পারছি না, আয় হায় কি করবা? পড়তে হবে, প্যারার বয়সই এটা, এই বয়সটাই প্যারার। তুমি যদি এখনই প্যারা না নাও ভাই, তবে নিবাটা কবে আমার এটা বলো? বলো কবে নিবা প্যারা? হ্যাঁ, নিতে পারবা? এখনই তো প্যারা নিতে হবে। ওকে, তাহলে আমরা এরপরে আসি। এবার আমরা পড়বো সেলোবায়োজ নিয়ে। তাহলে আরেকটা জিনিস জানলা, সেলোবায়োজ এইটা একটা ডাইস্যাকারাইড। এটাও কি? একটা ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড যারাই আছে, ডাইস্যাকারাইড মানে যাদের দুইটা, ওই যে যাকে ভাঙলে দুইটা মনোস্যাকারাইড পাবা, এদের সংকেতটা সবসময় এই যে এটা। তাহলে দেখো সেলোবায়োজের সংকেতও C12H22O11, সুক্রোজের মতো। কারণ এরা তৈরি হওয়ার সময় যে পানি বের হয়, দুইটা যৌগ যুক্ত হওয়ার সময় পানি বের হয়, এই কারণে এদের দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন কমে গেছে। ওকে, তাহলে এই সংকেত পড়বা এবং মনে রাখবা এটা কিন্তু বিজারণক্ষম। একমাত্র সুক্রোজ যে বিজারণ ক্ষমতা হারায় ফেলে সুক্রোজের, বাট বাকি সবার বিজারণ ক্ষমতা থাকে। যেমন সেলোবায়োজ ও একটা বিজারণক্ষম সুগার, ওকে কি বলবা? লিখো, ও হচ্ছে বিজারক শর্করা। তাহলে সেলোবায়োজ কথা আসলে আমরা বলবো এটা কি? এটা একটা বিজারক শর্করা। হ্যাঁ, এটা কি? একটা বিজারক শর্করা। আচ্ছা, সেলোবায়োজ এটাও ডাইস্যাকারাইড, ঠিক আছে। এখন আমরা এই পয়েন্টে আসি, কি বলছে? দুই অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়ে সেলোবায়োজ গঠন করে। কি গঠন করে? দুই অণু বিটা ডি গ্লুকোজ বিটা 1,4 লিঙ্কেজ দিয়ে সংযুক্ত হয়ে সেলোবায়োজ গঠন করে। আচ্ছা, এখন বিটা গ্লুকোজ, দুই অণু কি গ্লুকোজ? বিটা গ্লুকোজ। দেখো এই দুই অণু বিটা গ্লুকোজ এরা যুক্ত হয়ে এদের মধ্যে একটা বন্ধন হবে। এই যে বন্ধন হতে গেলে এই যে পানি বের হয়, পানি বের হতে গেলে তোমার এই যে এরা একটা বন্ধন তৈরি করে ফেলে। এটা কি? ওদের একটা দেখো, এটা হচ্ছে একটা যৌগের স্ট্রাকচার। দেখছো, মানে একটা আগে ওভারভিউ দিই, আমি একে একে বুঝাবো তোমাদেরকে। বাট এই যে দেখো, এইটা হচ্ছে একটা বন্ধন, দেখছো এরকম ক্রস বন্ধন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে একটা বিটা গ্লুকোজ আর একটা বিটা গ্লুকোজের মধ্যে এই বন্ধন। এন্ড সেলোবায়োজটা থাকে কার? কোথায় থাকে? এটা পাবা কই? তুমি বলতে পারো ভাই সেলোবায়োজ নাম এটা কই আছে? কোষ প্রাচীর, উদ্ভিদের যে কোষ প্রাচীর আমরা পড়েছি, যেখানে সেলুলোজ এগুলো থাকে, সেখানে সেলোবায়োজও থাকে। তাহলে কোষ প্রাচীরের একটা প্রধান উপাদান হচ্ছে এটা। ভাই এটার স্ট্রাকচার কি লাগবে? হ্যাঁ লাগবে, এটাও আমরা শিখবো, দেখাচ্ছি এখন তোমাদেরকে আমি। ওকে, আসো।
এখন আমরা সেলোবায়োজের স্ট্রাকচার শিখব। সেলোবায়োজ, হ্যাঁ, সেলোবায়োজের স্ট্রাকচার। তো দেখো আমরা একটা বলছি কি, সেলোবায়োজে বলছে দুইটা গ্লুকোজ, দুইটা বিটা গ্লুকোজের মধ্যে দুইটি বিটা গ্লুকোজ মিলে আমার কি তৈরি করে, মিলে সেলোবায়োজ তৈরি করে। সেলোবায়োজ, ঠিক আছে, দুইটি বিটা গ্লুকোজ মিলে সেলোবায়োজ তৈরি করবে। হ্যাঁ, লিঙ্কেজ কি ভাইয়া? লিঙ্কেজ মানে হচ্ছে বিটা লিঙ্কেজ, মানে বন্ধন। লিঙ্কেজ মানে বন্ধন লিঙ্ক করছে, লিঙ্ক মানে বুঝো না, এই যে একটা দেয় না আরেকটার সাথে লিঙ্ক বন্ধন করাইছে, লিঙ্কেজ মানে বন্ধন। আচ্ছা, এখন আমরা সেলোবায়োজ দেখবো দুইটা। আগে আমরা দুইটা কি করব, বিটা গ্লুকোজ আঁকি। হ্যাঁ, দেখো বিটা গ্লুকোজ সহজ, আগে নরমাল গ্লুকোজ এর মতো করে দাও, ষড়ভুজ। এই যে দেখো আঁকতে প্র্যাকটিস হয়ে যাবে। সি সি এই, হ্যাঁ, ওকে। এবার কি এটার সাথে CH2OH ছিল, ওকে। তাহলে এইখানে দাও HOH, OH, এভাবে উল্টায় পাল্টায় দাও সুন্দর করে। এইখানে কি বিটা গ্লুকোজে কি বলছি, যে 1 নাম্বার কার্বনে OH উপরে চলে যায়, তাই না? বিটা গ্লুকোজে আলফাতে OH নিচে, বিটাতে OH উপরে, তাহলে OH উপরে, H নিচে। দেখছো? হ্যাঁ, তাহলে আমার কথা কি লজিক আছে? ওকে, আছে, লজিক আছে ভাই, আপনার কথায় লজিক আছে। 1 নাম্বার কার্বনে OH এটা উপরে আছে। আচ্ছা, এটা বিটা। আরেকটা বিটা আঁকতে হবে তাহলে এবার আমাদেরকে। তাহলে আরেকটা বিটা আঁকি সেম স্টাইলে। কার্বন 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 কার্বন, HOH, HOH। এবার কি, ওই যে ওইখানেও সেম 1 নাম্বার কার্বন না, এটা 1 নাম্বার কার্বন, তাহলে OH উপরে, H নিচে। তাহলে আমি দুইটা বিটা গ্লুকোজ আঁকলাম। এখন বিটা গ্লুকোজ আঁকলাম, ভালো কথা। তাহলে এইখানে একটা খেয়াল করো, এবার মজার ব্যাপার। এবার এই দুইটার মধ্যে বন্ধন হবে, দুইটা বিটা গ্লুকোজের মধ্যে বন্ধন হবে কিভাবে? দেখো, ওর 1 নাম্বার কার্বন এবং ওর এই জায়গায় এটা কি 1 2 3 4, এই দুইটার মধ্যে বন্ধন হবে। দেখো, তার মানে এই গ্লুকোজের একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বন, আরেকটার 4 নাম্বার কার্বন, এদের মধ্যে বন্ধন হবে, এদের মধ্যে বন্ধন হবে কিভাবে? ওর OH আর এর OH দুইটা মিলে এখানে বন্ধন হবে। এই যে দেখছো, ওরটা উপরে ওরটা নিচে, মানে এখানে তো আমরা হিসেব বরাবর নিচেই হয়, OH-টা নিচেই ছিল। এখানেও যেমন 4 নাম্বার কার্বনে OH-টা নিচেই ছিল, অটোমেটিক। আর এখানে তো 1 নম্বরে তো OH উপরে, যেহেতু বিটা গ্লুকোজ। তাহলে এই দুইটার মধ্যে এবার বন্ধন হবে 1 আর 4, কারণ পাশাপাশি, এই যে পাশাপাশি এইভাবে। তাহলে 1 আর 4-এর মধ্যে এই বন্ধন। তো বন্ধন হতে গেলে এখান থেকে কি হবে, একটা পানি বের হবে। ওই যে দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন আছে, তাহলে H2O বের হয়ে গেল, একটা অক্সিজেন বাকি থাকে এখানে। তাহলে এবার দেখো কি ঘটবে, তাহলে ওদের এখান থেকে যখন পানি বের হয়ে গেল, তখন এবার দেখো মজার জায়গাটা এইখানে। এইবার দেখো ওর এই জায়গা থেকে এবং ওর এইখান থেকে এই বন্ধন, দেখছো? তাহলে এই যে বন্ধনটা হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে একটা কি, এটাকে কি বলে? এইটাই হচ্ছে যে একটা সেলোবায়োজ। এটাকে কি বলবো? সেলোবায়োজ, ঠিক আছে, সেলোবায়োজ। তাহলে এই বন্ধন, যে এই যে দেখো দুইটা বিটা গ্লুকোজ এবং বন্ধনটা কার মধ্যে, 1 নাম্বার আর 4 নাম্বার কার্বনের মধ্যে। সো এই বন্ডটাকে আমরা নাম দিচ্ছি বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। বুঝছো কেন 1,4? 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বন, তাই বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, বা লিঙ্কেজও বলে, লিঙ্কেজ মানেই বন্ড। ওকে, তাহলে এই বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে আমার সেলোবায়োজ জোড়া লাগছে।
দেখছো না সহজ ভাইয়া। এই আমার কিন্তু সেলোবায়োজও ডান, সেলোবায়োজ হয়ে গেল। সবাই বলো ভাইয়াকে। তাহলে ভাইয়া তোমাদেরকে সেলোবায়োজের এই জায়গাটা বুঝাই দিলাম যে সেলোবায়োজের স্ট্রাকচার কিভাবে আসছে। এটা তোমাদের সিকিউতে আসার মতো। হ্যাঁ, সিকিউতে সেলোবায়োজ বলতে পারে যে বিটা গ্লুকোজ। তাহলে সেলোবায়োজটা কি দিয়ে? দুইটা বিটা গ্লুকোজ দিয়ে। এখন তুমি এটা মনে ঝামেলা লাগে ভাই, কোনটা সেল বিটা কোনটা জানি আলফা, ঝামেলায় পড়ে যাই। তো এইখানে একটা সবসময় আমি এভাবে মনে রাখি একটা পয়েন্টে, দেখো এভাবে একটু জিনিস পড়বা, সেলু বাই, সেলু সেলু বাই মানে কি? সেলু বাই মানে মনে করবা সেলু ভাই, সেলু মানে সেলু দিয়ে যা নাম আছে, ধরো সেলোবায়োজ, সেলুলোজ, সেলু দিয়ে যা নাম আছে এদের ক্ষেত্রে কি বিটা গ্লুকোজ, এদের ক্ষেত্রে বিটা গ্লুকোজ। তাহলে তুমি সেলুলোজ, সেলুবাই, তাহলে ধরো সেলোবায়োজ, সেলোবায়োজ, এই যে সেলোবায়োজ, তারপরে ধরো তুমি সেলুলোজ পড়লা, সেলুলোজ, তাদের ক্ষেত্রেও কি বিটা গ্লুকোজ। তাহলে তুমি সেলুবাই এটা মনে রাখবা যে সেলু দিয়ে যেই নামগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমার বিটা গ্লুকোজ, সেগুলোর ক্ষেত্রে কি বিটা গ্লুকোজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, বুঝেছি ভাইয়া, ভেরি গুড। কেমন লাগতেছে ক্লাস? এই অনেস্ট রিভিউ দাও, কেমন লাগতেছে এই কোষ রসায়ন? কোষ রসায়ন একটা, আমি বলি এই চ্যাপ্টার খুব কম টিচার পড়াইতে পছন্দ করে। এটা একটা ঝামেলার চ্যাপ্টার, এটা একটা কঠিন চ্যাপ্টার। কারণ বায়োলজির মধ্যে কেমিস্ট্রি ঢুকায় দিছে, এই কাহিনী ওই কাহিনী, এবং এইটার মধ্যে অনেক কিছু প্যাচ আছে, কোন লাইন পড়তে হবে, এইগুলা টিচাররা পড়াইতে খুবই অপছন্দ করে। তো এই কঠিন জায়গাটা যদি আমি তোমাদেরকে সহজ বানাতে পারি তাহলে এটা আমার জন্য একটা গুড থিং আর কি। আমার মন ভালো থাকবে যে আমি ওদেরকে পড়াইতে পারছি, বুঝছো, আর কিছুই না। ওকে, বলো। ভালো বুঝতেছো? তাহলে আমি এই যে দেখো আস্তে আস্তে এই যে যখন তুমি এখন বন্ধনগুলো বুঝতেছো, এবার তুমি দেখবা আস্তে আস্তে তোমরাই অনেক কিছু বুঝে যাচ্ছ। ও 1,4, হ্যাঁ হ্যাঁ, এই যে হাইড্রক্সিল হাইড্রক্সিল দুইটার মধ্যে মাঝখান দিয়ে পানিটা বের হয়ে গেল, একটা অক্সিজেন বাকি থাকবে, ও দুইটারে জোড়া লাগাই দিছে, শেষ, দুইটারে জোড়া লাগাই দিছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এই যে ভালো লাগতেছে, ওকে ফাইন। আচ্ছা, প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচ নাই, না না না, প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচ নাই। ওকে, তাহলে তোমরা বুঝলেই হলো, তোমরা বুঝলেই, তোমরা যদি ভালোভাবে এটা বুঝে যাও এই কঠিন চ্যাপ্টারটা, তাহলে আমার কাছে সার্থক, তাহলে আমার আর কোনো প্যারা নাই। আমি একটা মনে হবে যে আমি এই কঠিন জিনিস পড়ায় দিছি, আমার স্যাটিসফ্যাকশন, তৃপ্তি কাজ করবে যে ওরা বুঝছে, সো আমার এখানে কোনো চিন্তা নেই। ওকে, এবার আসো কি বলছি। দুই অণু, দেখো ম্যালটোজ, দুই অণু আলফা ডি গ্লুকোজ কি হবে? আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হবে, সহজ কথা। তাহলে ম্যালটোজে, ম্যালটোজ ওর মধ্যে কি? ওর মধ্যে ভাইয়া আলফা গ্লুকোজ। তাহলে আমরা দেখো সেলুবাই পড়ছিলাম, মানে সেলুলোজ, সেলোবায়োজ, এরাই খালি বিটা, বাকি সব আলফা, বাকি সব আলফা গ্লুকোজ। তাহলে সহজ, সেলুলোজ সেলোবায়োজ, এই সেলু এরা খালি বিটা গ্লুকোজ দিয়ে, বাকি সবাই আলফা গ্লুকোজ দিয়ে জোড়া লাগে, আলফা গ্লুকোজ থাকবে। তাহলে এইখানেও ম্যালটোজ, যদি এটা খুব একটা আসে না তাও একটু জাস্ট দেখে রাখলা যে ম্যালটোজ কি আলফা আলফা। তো এখানে আমি এইখানে দেখাচ্ছি, দেখো এটা একটা আলফা গ্লুকোজ, আলফা কেন আলফা? দেখো 1 নম্বর কার্বনে ওর ওএইচটা নিচে আছে, তাহলে এটা আলফা। এখানেও দেখো 1 নম্বর কার্বনে ওএইচটা নিচে, আর এটা কি 4 নম্বর কার্বন, তাই তো? আচ্ছা, তো এখন বলছে কি আলফা 1,4 মানে কি হবে? এই OH আর এই OH এর মধ্যে একটা বন্ধন হবে, পানি অপসারণ হবে, বন্ধন হবে, এইটা দিয়ে আলফা 1,4, সিম্পল। তাহলে তুমি যে কোনো কিছুর আগে মনে রাখতে হবে কোনগুলোতে আলফা আছে, বিটা আছে। তাহলে যেখানে আলফা আছে আলফা গ্লুকোজ দুইটা আঁকবা, প্র্যাকটিস করে ফেলছো না? তাহলে আলফা গ্লুকোজ আঁকলা, এইটা খেয়াল রাখবা। হ্যাঁ,
OH নিচে আলফাতে। তাহলে আঁকার পরে তারপরে তুমি এবার 1 আর 4 ওদের মধ্যে এটা দিয়ে তুমি কি করবা, এখানে বন্ধনটা দেখাই দিবা। তো আগে দেখো স্টার্চ ভাঙলে আমরা কি পাই, এই যে স্টার্চ, তুমি যদি স্টার্চ বড় একটা যৌগ ওকে যদি ফার্স্টেই তুমি ভাঙো, তুমি ফার্স্টে যেটা ভাঙলেই যেটা পাবা সেটা হচ্ছে ম্যালটোজ পাবা। স্টার্চকে ভাঙলেই আমরা কি পাই, ম্যালটোজ। এবং স্টার্চের একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটাকে আংশিক রিডিউসিং সুগার বলে। এই একটা তথ্য অ্যাডমিশনেও আসে যে আংশিক রিডিউসিং সুগার কোনটাকে বলা হয়, আংশিক। তাহলে ম্যালটোজকে কি বলা হয়, আংশিক। মানে ও পুরাপুরি বিজারণ করতে পারে না, আবার একদম যে পারেই না এমন না, মানে মাঝামাঝি। তো ও হচ্ছে আংশিক বিজারক শর্করা, আংশিক বিজারক শর্করা। ঠিক আছে, আংশিক বিজারক শর্করা, মনে থাকবে। ওকে, তো এইটা গেল। এখন দেখো ওই যে আমি যেটা দেখাচ্ছিলাম স্ট্রাকচার, দেখো ওদের মধ্যে পানি তৈরি হলো, এই যে আলফা 1 আর 4 এর মধ্যে পানি তৈরি হলো, পানি হয়ে এইবার দেখো তারা কি সুন্দর বন্ড হয়ে গেল। তাহলে এই বন্ডটাকে আমরা কি বলবো, এই যে বন্ড হয়ে গেল হাইড্রোক্সিল হাইড্রোক্সিল পানিটা সরে গিয়ে বন্ড হয়ে গেল, এইটাকে বলা হয় আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, আলফা 1 4 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এইটার মাধ্যমে ম্যালটোজ তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়ে গেছে, ম্যালটোজ। বন্ধনের আগে না 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 পরীক্ষায়, আচ্ছা এখন একজন ভালো প্রশ্ন করছে, পরীক্ষায় কি করব, পরীক্ষায় এই ছবিটা। এক্সামে যখন তোমাকে বলা হবে এই এক্সামে কি করবা, তখন তুমি এক্সামে তুমি ডিরেক্ট এইটাই দেখাবা, মানে মেইন ছবিটা, ফাইনাল ছবিটা তুমি দেখাবা এইভাবে। কারণ তুমি যখন ফাইনাল ছবি এটা দেখাইতে পারবা, স্যাররা বুঝবে যে তুমি না বুঝে এটারে আঁকো নাই, না বুঝে আন্দাজে আঁকো নাই, তুমি বুঝছো যে এই 1 আর 4 ওদের এখান থেকে পানি, তখন তুমি এভাবে দিয়ে অক্সিজেন এভাবে দিয়ে দেখাবা যে এখানে পানি বের হয়ে গেছে, পানিটা বের হয়ে গেছে, এটা বুঝাই দিবা, শেষ, স্যার বুঝে যাবে। স্যারের কাজ এই বুঝে নেওয়া। তুমি কি আমি 3বার করে এমনি আঁকবা না, তুমি ফাইনাল ছবিটা আঁকবা। সবসময় বন্ধন হয়ে গেছে এইটা দেখাবা যে স্যার আমি বন্ধন করায় দিছি, কেমনে হইলো ওটা তুমি ব্যাখ্যায় করে দিবা, সমস্যা নেই। নিচে লিখে দিবা যে হ্যাঁ ওর হাইড্রোক্সিল আর ওর হাইড্রোক্সিল থেকে একটা পানি বের হয়ে গেছে, বের হওয়ার পরে এখানে একটা অক্সিজেন বাকি ছিল, এই অক্সিজেন ওদের দুইজনকে জোড়া লাগাই দিছে, সিম্পল। বায়োলজি সেকেন্ড পেপারের ক্লাস তো চলমান, আমরা তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা একই সাথে চালাচ্ছি, বুঝছো? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই চলমান, সো চলতেছে। সেকেন্ড পেপারও আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 শেষ করে ফেলছি, সো দুইটাই চলমান হচ্ছে আমাদের, বুঝছো? আচ্ছা, এবার আসো কি বলছে, যে কার্বোহাইড্রেটকে ভাঙলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায় তাকে কি বলা হয়, অলিগোস্যাকারাইড। তাহলে এখন আমরা অলিগোস্যাকারাইড নিয়ে পড়বো। তো দেখো অলিগো অল্প, অলিগো মানে কি অল্প, এভাবে মনে রাখো অল্প। তাহলে কয়টা থাকবে, এই অলিগোস্যাকারাইডকে ভাঙলে আমরা 3 থেকে 10টি, কয়টি, 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাবো। হ্যাঁ, কয়টা পাবো, 3 থেকে 10টা পাবো, 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। আচ্ছা গেল। এখন এগুলোর গঠন আসে না, এগুলোর গঠন আসে না, ঠিক আছে, এইগুলোর গঠন তোমাদেরকে দিবে না, এগুলোর গঠন দেয় না, এগুলোর গঠন ওইভাবে আসে না। তোমাকে কি লাগবে, তোমরা জাস্ট এইটা পড়ো, ট্রাইস্যাকারাইড। কি পড়বা, ট্রাইস্যাকারাইড 3টি মনোস্যাকারাইড নিয়ে গঠিত। ট্রাই মানে কি 3, তাহলে এর উদাহরণটা কি, এর উদাহরণ হচ্ছে ভাইয়া র্যাফিনোজ। তাহলে ট্রাইস্যাকারাইডের উদাহরণটা কি, এটার উদাহরণ হচ্ছে র্যাফিনোজ। এই র্যাফিনোজ এই যৌগটাকে বলা হয় ট্রাইস্যাকারাইড। ওকে ভাঙলে কি পাওয়া যায়, ওকে ভাঙলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, 3টা জিনিস পাবো ওকে ভাঙলে। কি পাবো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ঠিক আছে, 3টা জিনিস পাবা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই 3টা জিনিস আমরা ওর কাছ থেকে পাবো, ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড।
স্যাকারাইড। ওকে, আচ্ছা, তাহলে র্যাফিনোজ নামটা মনে রাখবা, এটা এমসিকিউতেই আসে, এটা সিকিউতে আসে না, এগুলা এমসিকিউতেই আসে যে ট্রাইস্যাকারাইড কি, এগুলা কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসো টেট্রাস্যাকারাইড। টেট্রা, খেয়াল করো, টেট্রা। তাহলে টেট্রা মানে কি? টেট্রা মানে চার, টেট্রা মানে কি? চার, আমরা জানি। তাহলে টেট্রাস্যাকারাইড মানে ওকে ভাঙলে আমরা 4টি মনোস্যাকারাইড পাবো। এইসব গঠন আসবে না, এই গঠনটা আসবে না, ঠিক আছে? সো এটা নিয়ে আমি তোমাদের চিন্তিত না, এটা দেখানোর জন্য আমি দেখায় রাখছি যে এরকম করে করে যুক্ত হয়, বাট এটা তোমাদের আসে না। তো এইখানে 4টি মনোস্যাকারাইড থাকবে, এগুলোর খালি উদাহরণ আসে, হ্যাঁ, এমসিকিউতে। 4টি মনোস্যাকারাইড। এখন উদাহরণ হিসেবে দেখো, স্কারডোজ, এরপরে স্ট্যাকিওজ, স্কারডোজ, স্ট্যাকিওজ। তাহলে উদাহরণ হিসেবে এইগুলা, স্কারডোজ, স্ট্যাকিওজ, স্কারডোজ, স্ট্যাকিওজ। হ্যাঁ, স্কারডোজ, স্ট্যাকিওজ, এই তিনটা, এগুলো বারবার পড়বা, বারবার পড়বা। হ্যাঁ, স্কারডোজ, স্ট্যাকিওজ। হ্যাঁ, এগুলোর চিত্র আসবে না, এগুলোর চিত্র আসবে না, সো বাদ। হ্যাঁ, চিত্রবাদ। আচ্ছা, টেট্রাস্যাকারাইড বুঝলাম, তার মানে অলিগোস্যাকারাইড হচ্ছে এগুলাই, যে ভাই এইখানে ট্রাইস্যাকারাইড, টেট্রা, পেন্টাও হইতে পারে, পেন্টা মানে 5টা মনোস্যাকারাইড। তাহলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড যদি পাওয়া যায়, সেগুলোকেই আমরা বলি অলিগোস্যাকারাইড। যেমন একটা উদাহরণ আমি বলি, পেন্টাস্যাকারাইড, তোমাদের বইয়ে আছে, পেন্টা মানে কি? 5টা মনোস্যাকারাইড পাবা, তাই না? পেন্টাস্যাকারাইড। এখন এই পেন্টাস্যাকারাইডের উদাহরণ কি জানো? পেন্টাস্যাকারাইডের উদাহরণ তোমরা জানো না, আমি বলি। পেন্টাস্যাকারাইডের উদাহরণ হচ্ছে ভার্বাকোজ। কি বলে? ভার্বাকোজ। পেন্টাস্যাকারাইডের উদাহরণ কি? ভার্বাকোজ, ভার্বাকোজ। সিকিউ, ওই যে বললাম, গ্লুকোজ তোমারে উদ্দীপকে বলে দিবে অমুক তমুক চিনি খাইছে, রহিম সাহেব চিনির শরবত খাইছে, তো তোমাকে বলবে যে উদ্দীপকে যে শর্করার কথা বলা হয়েছে তার গঠন ব্যাখ্যা করো, গঠন আঁকবে। তোমাকে বলা হবে যে ধরো কেউ একজন মিনা দৌড় প্রতিযোগিতা শেষে একটি গ্লুকোজ দিয়ে, হ্যাঁ, গ্লুকোজ খাওয়ানো হলো, মিনাকে গ্লুকোজ খাওয়ানো হলো। এখন বলো এই গ্লুকোজ এর রৈখিক, এই উদ্দীপকের এই শর্করার রৈখিক এবং রিং স্ট্রাকচার এঁকে দেখাও। এমন, বুঝছো? তোমাকে উদ্দীপকে ক্লু দিয়ে দিবে যে এটা গ্লুকোজ, সুক্রোজ, এরকম। তোমাকে ওটা ভরতে হবে, এরপরে তোমাকে বলবে এর গঠন এঁকে দেখাও, এর গঠনটা দেখাও, এইভাবে করে দেয়। হ্যাঁ, ইউজুয়ালি স্ট্রাকচারগুলা। জান্নাতুল ফেরদৌস বলছে এই অধ্যায়ে কলেজে স্যার পড়াচ্ছিল, আমি ঘুমায় গেছিলাম, আর আপনার বেলায় ঘুমাচ্ছি না, তাইলে বলা যায় কলেজের স্যার ভালো পড়াচ্ছিল। পোলাবান, সোনামণি, দুষ্টু সোনামণি, দুষ্টু সোনামণি, তুমি দুষ্টু, হ্যাঁ, দুষ্টু হয়ে গেছো তোমরা। আচ্ছা, এবার দেখো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, তাহলে পলি কথাটা যখন আসে আমাদের, দেখো আমি যখন বলি এভাবে পলি, তাহলে পলি মানে কি? পলি মানে অনেক, পলি মানে কি? অনেক। হ্যাঁ, যে কোনো কিছুতে তুমি দেখবা পলি যখন বলা হয়, হ্যাঁ, অনেক। ওকে, পলি মানে কি? অনেক। তো যেমন বলা হচ্ছে 10-এর অধিক মনোস্যাকারাইড নিয়ে গঠিত হয় পলিস্যাকারাইড। উদাহরণ হিসেবে স্টার্চ, সেলুলোজ, স্টার্চ এবং সেলুলোজ। আচ্ছা, এগুলো আছে, এগুলো পলি মানে তুমি 10-এর অধিক, 50টা মনোস্যাকারাইড পেতে পারো, 100, 1000, 2000 পেতে পারো। তাহলে এই যে 10-এর অধিক তুমি যত ইচ্ছা তত মনোস্যাকারাইড পেতে পারো, এমন যৌগগুলাকে বলা হয় পলিস্যাকারাইড। স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এগুলা। তো এইটা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার লিখবা, 2 প্রকার। এই পলিস্যাকারাইডটা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভাইয়া গাঠনিক পলিস্যাকারাইড, একটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। তাহলে গাঠনিক, যেটা গঠনে থাকে,
দেহের গঠনে অংশ নেয়। তাহলে গাঠনিক পলিস্যাকারাইড বলা হচ্ছে দেহের গঠনে অংশ নেয়। যেমন যেমন কারা কারা? এই যে সেলুলোজ। তাহলে গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ, তারপরে হচ্ছে হেমিসেলুলোজ, 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 এগুলো হচ্ছে গাঠনিক, মানে এরা উদ্ভিদের বিভিন্ন গঠনে পাওয়া যায় ওদেরকে। তাহলে এদেরকে গাঠনিক পলিস্যাকারাইড। এখন একটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। সঞ্চয়ী মানে কি? এরা জমা থাকে। এরা কি হয়? জীবদেহে যা সঞ্চিত হবে। কি হবে? জীবদেহে সঞ্চিত হবে। যেমন স্টার্চ, গ্লাইকোজেন। স্টার্চ এবং গ্লাইকোজেন, স্টার্চ এবং গ্লাইকোজেন। ঠিক আছে? তাহলে এই স্টার্চ গ্লাইকোজেন, এই স্টার্চ গ্লাইকোজেন হচ্ছে, দেখো স্টার্চ গ্লাইকোজেন এগুলো হচ্ছে কি? সঞ্চিত, মানে এরা জমা থাকে। যেমন বলা হয় এই যে দেখো স্টার্চ, এই স্টার্চের বেলায় স্টার্চটা কি? উদ্ভিদের সঞ্চিত খাদ্য। এটা কার সঞ্চিত খাদ্য? উদ্ভিদের সঞ্চিত খাদ্য। উদ্ভিদের সঞ্চিত খাদ্য। আচ্ছা, স্টার্চ। আর যদি বলি গ্লাইকোজেন, গ্লাইকোজেন কার সঞ্চিত খাদ্য? গ্লাইকোজেন, গ্লাইকোজেন এইটা হচ্ছে ভাইয়া, এটা কার সঞ্চিত খাদ্য বলো? এটা হচ্ছে প্রাণীর, আমাদের সঞ্চিত খাদ্য হচ্ছে এটা, প্রাণীর সঞ্চিত খাদ্য। ঠিক আছে? প্রাণীর সঞ্চিত খাদ্য, প্রাণীর সঞ্চিত খাদ্যকে কি বলা হয়? স্টার্চ। ওকে, দেখছো? হ্যাঁ, তাহলে মোটামুটি ভাইয়া আমরা এই তথ্যটা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমরা স্টার্চ নিয়ে আজকে আলোচনা করব। স্টার্চ, স্টার্চ নিয়ে আমাদের আলোচনা। আবারও বলি, স্টার্চ সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিভিআই সিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে স্টার্চ। কারণ তোমাকে উদ্দীপক দিয়ে দিবে, অমুক জন ভাত খাইছে দিনের দুপুরবেলা 2 প্লেট ভাত খাইছে মাংস দিয়ে অমুক তমুক, আর তোমার এরপরে বলবে এই যে ভাত, উদ্দীপকের এইখানের যে উপাদানটি থাকে, এই শর্করা উপাদানটির গঠন বলো, স্টার্চ আসবে। তাহলে এই স্টার্চ নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে, শিখার আছে, সবকিছু জানবো। তো দেখো, স্টার্চ হচ্ছে, আমি যদি বলি স্টার্চ কি? স্টার্চ হচ্ছে ভাইয়া উদ্ভিদের সঞ্চিত পদার্থ, এটাকে স্টার্চ বলে। এটা আমি অলরেডি বলছি, এগুলো এমসিকিউ। ভাইয়া বারবার বলতেছি, ভাইয়ার স্লাইড, ভাইয়ার ক্লাস স্লাইড, একাডেমিক, অ্যাডমিশন, সব জায়গায় ছক্কা। একদম বারবার বলতেছি, একদম অ্যাডমিশনে যেই তথ্যগুলো তোমার লাগবে সেগুলো কিন্তু ভাইয়া ক্লাসে তোমাদেরকে এখন থেকে পড়াচ্ছে, যে এই তথ্যগুলোও অ্যাডমিশনে আসতে পারে। স্টার্চের চিত্র লাগবে? অবশ্যই, আসতেছি। হ্যাঁ, আসতেছি, স্টার্চের চিত্রই লাগবে। এটাই তো পড়া আজকের, এটাই আজকের পড়া। এইটা পারলেই আজকে মোটামুটি আমরা নাচবো টিং 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 করে। স্টার্চের পড়াটাই মেইন পড়া আজকে, বুঝছেন? মনে রাখতে হবে স্টার্চ। আচ্ছা, আসি তো, এটা স্টার্চ কোথায় পাওয়া যায়? উৎসটা কি? এই যে ধান, গম, আলু। এই আলু খাও, রুটি খাও, ভাত খাও, এগুলাতে কি আছে? স্টার্চ আছে। তুমি এগুলা যাই খাও, এগুলাতে কি আছে? স্টার্চ আছে। ওকে, এই স্টার্চের একটা বৈশিষ্ট্য হচ্ছে আয়োডিন দ্রবণে এই স্টার্চ কি করে? খেয়াল করো, স্টার্চের সাথে যখন তুমি আয়োডিন মিশাবা, স্টার্চ আয়োডিনের সাথে বিক্রিয়া করলেও একটা অদ্ভুত কালার দেয়। সেটার কালার কি? নীল বর্ণ। সে কেমন দেখায়? নীল বর্ণ। ঠিক আছে, নীল বর্ণ দেখায়। আণবিক সংকেত এত। ঠিক আছে, আণবিক সংকেত এটা তো আমরা অলরেডি বলছি। ওকে, C6H10O5 ব্র্যাকেট N, N সংখ্যক, N সংখ্যক থাকে এখানে। ভাইয়া 2টা হাইড্রোজেন, এরা কই গেল? ওই যে পানি, পানিটার বাদ দিলাম, কারণ ওই যে বন্ধন হইলেই কি হবে? পানি হবে। বন্ধন হইলেই পানি হবে, সো পানিটার বাদ দিয়ে দিছি।
সো C6H10O5 একটা দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের বাদ দিয়ে দিছি, কারণ আমার প্রতিবার ওদের পানি অপসারণ হবে, সো এটা বাদ। তো এতগুলা n সংখ্যক অনেক হতে পারে, 1000 2000ও হতে পারে। এবার এর মধ্যে এই স্টার্চের একটা তথ্য ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে গোল আলুর স্টার্চ কণিকা বৃহত্তম, চালের স্টার্চ কণিকা ক্ষুদ্রতম। তাহলে আমার কি বলছে, এই যে দেখো স্টার্চের মধ্যে দেখো আলু, আলু কি একটু বড় না, তাহলে এই যে আলু, গোল আলু, এই আলুর স্টার্চের কণিকাটা একটু বড় হবে, কি হবে, বৃহত্তম, বৃহত্তম। আর চালেরটা কি হবে, চাল, চালেরটা কি হবে, চালেরটা হচ্ছে ক্ষুদ্রতম, চালেরটা কি, ক্ষুদ্রতম। হ্যাঁ, চালেরটা হচ্ছে ক্ষুদ্রতম। ওকে, এই তাহলে এই তথ্যগুলো এমসিকিউতে আসে যে কোনটার স্টার্চ কণিকা ক্ষুদ্রতম, চাল, চাল কি ছোট, তাহলে ওর স্টার্চের কণিকাটাও হবে ছোট ছোট। এবার আমরা আসি, দেখো কি বলছে আমাদের এই স্টার্চের মধ্যে, এই স্টার্চের মধ্যে আমাদের দুইটা উপাদান। এবার আসো ভিতরে ঢুকতেছে, আস্তে আস্তে আমরা স্টার্চের ভিতরে ঢুকতেছি, ভিতরে। হ্যাঁ, স্টার্চের দুইটা উপাদান নিয়ে গঠিত। স্টার্চ কয়টা উপাদান, স্টার্চ দুইটা উপাদান। স্টার্চের গঠনে তুমি দুইটা উপাদান পাবা, এক অ্যামাইলোজ, অ্যামাইলোজ, দুই অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোজ হচ্ছে 78%, অ্যামাইলোপেকটিন হচ্ছে, সরি উল্টা বলছি, এভাবে মনে রাখার, এই যে দেখো দেখো অ্যামাইলোজ ছোট না, নামে ছোট, ওর হচ্ছে 22% থাকে, আর অ্যামাইলোপেকটিন থাকে কত, সবচেয়ে বেশি অ্যামাইলোপেকটিন নামটা বড়, 78% থাকে। তাহলে একটা 78 একটা 22, হ্যাঁ একটা 78 একটা 22। ওকে, তাহলে আমার অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন এরা কি, একটা 22% একটা 28%, এই দুইটা জিনিস মিলে স্টার্চ গঠিত। তাহলে স্টার্চে কয়টা জিনিস থাকে, দুই রকমের, দুইটা উপাদান থাকে, একটা অ্যামাইলোজ থাকে আবার অ্যামাইলোপেকটিন থাকে। সো তোমাকে যখন স্টার্চের কথা বলবে, স্টার্চের গঠন আঁকো, তুমি দুইটাই আঁকবা। অ্যামাইলোজ তুমি আগে দেখাবা যে স্টার্চের দুইটি উপাদান, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন, আগে তুমি অ্যামাইলোজ দেখাবা তারপরে অ্যামাইলোপেকটিনটা দেখাবা, ঠিক আছে, স্টার্চের দুইটা উপাদান। এবার আমরা দেখি অ্যামাইলোজে কি বলছে, অ্যামাইলোজ। তো অ্যামাইলোজে খেয়াল করো, এই অ্যামাইলোজের পয়েন্টে আমাদের কি আসছে, অ্যামাইলোজের পয়েন্টে, হ্যাঁ এই অ্যামাইলোজের জায়গাটায় কি সরে গেল, কি আসলো, হুরু 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 হুরু, আচ্ছা। তো এখন আমরা এই জায়গাতে একটু দেখি, দেখো সবাই অ্যামাইলোজ এটাতে কি বলছে, এটা এত লাগে না, কত 200 থেকে 1000টি। এখানে মনে রাখবা আলফা গ্লুকোজগুলা আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা এরকম বলা হচ্ছে যে অনেক, মানে প্রায় 200 থেকে 1000 এরকম আলফা গ্লুকোজ, কি বলছে আলফা গ্লুকোজ, কারণ আমরা শিখছি যে ভাই সেলুলোজ এরা বাদে বাকি সবাই আলফা গ্লুকোজ, খালি সেলুলোজ এরা সেলোবায়োজ এরা হচ্ছে বিটা গ্লুকোজ। এই আলফা গ্লুকোজ জোড়া লেগে এই যে তোমার অ্যামাইলোজ হয়। তাহলে কি বলছি, আলফা গ্লুকোজ, অনেক আলফা গ্লুকোজ, ধরো 1000 আলফা গ্লুকোজ, এই আলফা 1,4 বন্ধন দিয়ে আমার এটা হয়। এবং এই যে এইভাবে করে ওরা দেখো, এই যে আলফা 1,4 আলফা 1,4 এভাবে বন্ধনটা। তাহলে এই অনুশৃঙ্খল কি অশাখ, অশাখ মানে কোনো শাখা নাই, আছে দেখো ওই থাকবে, ওর কোনো শাখা আছে, ওর কোনো শাখা নাই, তাই ওকে বলা হচ্ছে অশাখ। তাহলে অ্যামাইলোজ, অ্যামাইলোজে ভাইয়া আলফা গ্লুকোজের আলফা 1,4 গ্লাইকোসাইডিক। সো তোমাকে যখন গঠন দেখাতে বলবে তুমি এইভাবে দেখাবা, খেয়াল করো, আমাকে ধরো বললো অ্যামাইলোজ, হ্যাঁ আমি এইভাবে দেখাবো আগে পরীক্ষার খাতায় আমি এইভাবে দেখাবো। আচ্ছা অ্যামাইলোজ বলছে, ওকে ফাইন, সো নাও আমি অ্যামাইলোজ দেখাবো। হ্যাঁ, এখন আমি কি দেখাবো, অ্যামাইলোজ দেখাবো। তো আমি অ্যামাইলোজ দেখাই, অ্যামাইলোজের জন্য আমার আলফা গ্লুকোজ লাগবে, আলফা গ্লুকোজ লাগবে,
ওকে, সো আমি আলফা গ্লুকোজ অনেকগুলাকে একে দেখাবো, বন্ধন দিয়ে এন সংখ্যক বুঝাই দিব কি এন সংখ্যক অনেকগুলা। আচ্ছা, তাহলে আমি দুইটা দেখাই এরকম। দেখো আলফা গ্লুকোজ আঁকি দুইটা। ওকে, ঠিক আছে। আবার এইখানে আচ্ছা পুরো আঁকা মানে শেষ করি। আলফা গ্লুকোজে কি 1 নম্বর কার্বনে হাইড্রক্সিলটা নিচে থাকবে, রাখছি। আবার আরেকটা হ্যাঁ, ও সরি আলফা না, ওকে। তাহলে আমি কি করলাম, আলফা গ্লুকোজ দুইটা আঁকলাম। এই আলফা গ্লুকোজের মধ্যে এইবার এইখানে কি আছে, এই যে ভাইয়া দুইটা হাইড্রক্সিল আছে, তাহলে এদের মধ্যে থেকে পানি বের হবে। তো আমি এবার কি হবে দেখো, এই যে দুইটা হাইড্রক্সিল এটাকে আমি এখানে সরাই দেই, তাহলে এবার ওদের মধ্যে এই তাহলে কি হলো, ওই যে দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন ছিল তাদের মধ্যে থেকে একটা পানি বের হয়ে গেল, পানি বের হয়ে গেলে বাকি থাকে একটা অক্সিজেন, সেই একটা অক্সিজেন ওদেরকে জোড়া লাগাই দিছে। তাহলে এই যে দুইটা আলফা গ্লুকোজকে জোড়া লাগাইলো, এই বন্ধনটাকে আমরা কি বলি, এই বন্ধনটাকে বলা হয় আলফা 1,4 লিঙ্কেজ, আলফা 1,4 লিঙ্কেজ। দ্যাটস ইট, ঠিক আছে। এটাকে কি বলা হয়, আলফা 1,4 লিঙ্কেজ, আলফা 1,4 লিঙ্কেজ। মনে থাকবে, দেখো ওকে। তাহলে কি ভাইয়ারা বুঝতে পারছেন? ওকে, সবাই বুঝছে, হ্যাঁ। তাহলে তুমি এই অ্যামাইলোজ এবার তুমি কি দিবা, তুমি আলফা 1,4 লিঙ্কেজ যেভাবে বুঝাই দিলা, দিয়ে এবার তুমি করবা, এখানে তো এক দুইটা না অনেকগুলা থাকে, তাহলে আমি এবার করে দিলাম কি, এইভাবে দিলাম, একটা ব্র্যাকেট দিব, দিয়ে এন সংখ্যক, শেষ। আমার কথাই জানে ভাই, এন সংখ্যক, এনে 100টা হইতে পারে, 200 300 যা হয়, তাহলে এন সংখ্যক। তাহলে এইভাবে করে তুমি অ্যামাইলোজটাকে এঁকে দিবা এন সংখ্যক। তার মানে এরকম আরো হবে, এই পাশ দিয়ে আরো হবে, ওই পাশ দিয়ে আরো হবে, তাহলে এইটা চলতে থাকবে। তাহলে তুমি স্টার্চের দুইটা উপাদান আমরা জানলাম, অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। তাহলে অ্যামাইলোজের গঠনটা কেমন সেটা আমরা এখানে দেখে দিলাম, হ্যাঁ, এটা বুঝছি। হ্যাঁ, সিকিউতে বলে দিবে, সিকিউতে বলেই দিবে, বুঝবা। এত গাধা তো তোমরা না, তোমাদেরকে এমনিই বুঝাই দিবে যে এটা স্টার্চের গঠন আঁকতে বলছে, এটা গ্লুকোজের গঠন আঁকতে বলছে, এমনিই বুঝবা, সিকিউ এমনিই বুঝবা। এত গাধা তোমরা না, খালি তোমাদের পারতে হবে যে আরে স্টার্চের গঠন পারি কিনা, এটা দেখলেই বুঝবা। উদ্দীপকে বলেই দিবে ও ভাত খায়, ভাতে স্টার্চ থাকে, ও রুটি খায়, রুটিতে স্টার্চ থাকে, হ্যাঁ, এইসব বলেই দিবে, এত ইয়ে করে দিবে না। হ্যাঁ, তোমরা জাস্ট খাতায় এভাবে কলম বা পেন্সিল, কলম দিয়ে আঁকলে ভালো যদি কনফিডেন্ট থাকো, মানে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে সুন্দর করে পেন্সিলটা দিয়ে ভালো করে ক্লিয়ার একটা ভালো পেন্সিল দিয়ে এটা সুন্দর করে এঁকে বুঝাইতে পারো। অনেক সময় স্যাররা কলমটা পছন্দ করে, ইচ্ছা সমস্যা নেই। কলম দিয়ে যদি এমনি কনফিডেন্ট থাকো যে প্র্যাকটিস করতে করতে ভালো হয়ে গেছে, তাহলে এমনি কলম দিয়েই ডিরেক্ট সুন্দর করে এঁকে বুঝাই দিতে পারবা। কালো কলম আর নীল কলম দিয়ে একটু বুঝাই দিলা, আরো সুন্দর দেখাবে। ও কি সুন্দর করে আঁকছেন, ডিপেন্ড করে যার যেটা ইচ্ছা। হ্যাঁ, না আঁকতে পারো, তবে লাল কালি ইউজ করো না তোমরা নীল আর কালো এগুলো দিয়ে ইউজ করো। জাস্ট এটা দেখাই দিবা, নীল কালি দিয়ে একটু দেখাই দিলা, ছক্কা নাম্বার, বুঝছো না? আচ্ছা, এবার আসি যে আমরা অ্যামাইলোপেকটিন, এবার আমাদের কথা অ্যামাইলোপেকটিন নিয়ে। কি নিয়ে? অ্যামাইলোপেকটিন।
নামটাই বড়, তাইলে ওর আকার আরো বড় হবে, আকারটাও বড় বড় লাগবে। দেখো কি লাগতেছে, হায় হায় ভাইয়া এটা কি, এত বড় জিনিস আমরা আঁকবো? হ্যাঁ, এত বড় জিনিস আঁকবো? এত বড় জিনিস আঁকা লাগবে না, আমি সহজ করে দেবো। দেখো, আচ্ছা এটাতে কি বুঝাইছে দেখো, অ্যামাইলোপেকটিন নামটাই বড়, তাহলে ওদের কি, ও মনে রাখবা ও হচ্ছে একটু শাখাযুক্ত থাকে, ও শাখান্বিত। ও কেমন? অ্যামাইলোপেকটিন শাখান্বিত। এই যে দেখো, এমনেও আছে, এমনেও আছে, আবার এমনেও আছে, কি একটা অবস্থা, এইভাবেও আছে আবার এইভাবেও আছে, শাখা, দেখছো? তাহলে এইটাকে বলে অ্যামাইলোপেকটিন। এখন কিভাবে কিভাবে থাকে দেখো, ওর আলফা গ্লুকোজ এখানে আলফা 1,4 বন্ধনও থাকে, আলফা 1,6 বন্ধনও থাকে, আলফা 1,6, তার মানে 1 আর 6 নাম্বার কার্বন এদের মধ্যেও বন্ধন হয়। এখন এটা কিভাবে হতে পারে, এটা কেমনে হইলো, এটা আমাদেরকে বুঝতে হবে। এইটাই আসে, এগুলো আঁকতে হয়, নাহলে তখন তুমি নাম্বার পাবা আর কি, নাহলে ডিম। আচ্ছা, তো আমরা দেখবো এখন অ্যামাইলোপেকটিনের গঠনে কি হয়, অ্যামাইলোপেকটিনের গঠন আমরা জানবো। ওকে সবাই দেখো, ওকে, তো এখন আমরা দেখব অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিনের গঠন। অ্যামাইলোপেকটিনে ফার্স্টে আলফা গ্লুকোজ, এখানে সবই আলফা গ্লুকোজ, কোনো বিটার কোনো স্থানই নাই এসবে। আচ্ছা, তো আলফা গ্লুকোজের ফার্স্টে বলছে নর্মাল এরকম আলফা 1,4 বন্ধন থাকবে। ওকে, তাহলে আমি আগে আলফা 1,4 বন্ধন আঁকবো, দেখাবো। তাহলে আমরা আলফা গ্লুকোজ আঁকি, সহজ কথা, আগে আমরা আলফা গ্লুকোজ আঁকবো। আচ্ছা আঁকি, এখানে দিলাম, হ্যাঁ এই এভাবে দাও। এবার সেম আবার আগের মতো এইচ ও এইচ, এভাবে ও এইচ 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 ও এইচ, হাইড্রক্সিল হাইড্রোজেন। এইদিকে কি হবে, ওই যে আলফা যেই, তো তাহলে ও এইচটা নিচে, এইচটা উপরে, এইচটা উপরে। ওকে, এবার এই পাশে আরেকটা আর কি, আরেকটা, তাহলে আরেকটা আলফা গ্লুকোজ। তাহলে আমরা থেকে শুরু করি, ওকে, দুইটা আলফা গ্লুকোজ এঁকে ফেললাম ভাইয়া, দুইটা আলফা গ্লুকোজ আঁকলাম। আমি কি দেখাচ্ছি, আমি অ্যামাইলোপেকটিন আঁকতেছি। দেখো, তো অ্যামাইলোপেকটিনে আমার ফার্স্টে আলফা 1,4 বন্ধন থাকবে। তো দেখো এখন তুমি এই জায়গায় আসো, আলফা 1,4, তাহলে তুমি কি করলা, এই যে এখান থেকে পানিটা বের হয়ে যাবে আস্তে করে ভাইয়া, তাহলে ওদের মধ্যে পানি বের হয়ে গেলে এখানে অক্সিজেন দিয়ে এরা বন্ধন হয়ে যাবে, হ্যাঁ। আর এই দিক থেকে কি বের হয়ে গেল, পানিটা বের হয়ে গেল, H2O বের হয়ে গেল, হ্যাঁ, H2O বের হয়ে গেল, COO, এটা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এবার আসো এইখান থেকে, এইটা তো হইলো, এটা তো সবাই বুঝো, এই বন্ধন নাকি এটাও বুঝো না? হ্যাঁ, অলরেডি এটা পড়াইতে পড়াইতে তোমাদের ওস্তাদ বানাই ফেলছি। এটারে বলে আলফা 1,4 বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, এটা হইল কিভাবে, ওর 1 নাম্বার আর ওর 4 নাম্বার কার্বন, এই 1 আর 4-এর মধ্যে এই যে অক্সিজেন দিয়ে বন্ড হয়ে গেল, পানিটা বের হয়ে বন্ড হইল। ওকে, এবার এইদিকে কি ঘটবে, এইবার বলছে যে আলফা 1,6 বন্ড এখানে ঘটে, কি ঘটে, আলফা 1,6 বন্ড এইখানে ঘটবে, হ্যাঁ। 6 নাম্বার কার্বনের সাথে একটা বন্ড হবে, এখানে 6 নাম্বার কার্বন কোনটা দেখো, এই যে এটা 6, তাহলে এটা কত নাম্বার কার্বন, এটা 5,
এটা 6 নাম্বার কার্বন, রাইট? 6 নাম্বার কার্বন। এবার কি হয় দেখো, উপরে আরেকটা এভাবে আলফা গ্লুকোজ আঁকো, আরেকটা আলফা গ্লুকোজ আঁকো। এভাবে দিবা। কি বরাবর দিবা একটু তোমাদের টেকনিক শিখাই দিই। তুমি এই যে এই গ্লুকোজের 6 নাম্বার বরাবর এইটারে রাখবা, ওর 1 নাম্বারটারে রাখবা, ওর 1 নাম্বার কার্বনটারে ওর 6 বরাবর রাখবা, মানে তাইলে আঁকতে সুবিধা, নাহলে আবার উল্টা পাল্টা আঁকবা, এমনি এমনি বাঁকা তারা হয়ে যাবে। তাহলে এই যে ওর যে 6 নাম্বার কার্বন এইটা বরাবর এটাকে আঁকবা, এই আরেকটা আলফা গ্লুকোজ আঁকবা। দেই, হ্যাঁ এভাবে দিলাম, এভাবে দিতে থাকলাম। এই দেখছো, তাহলে আমরা এইখানে আরেকটা আলফা গ্লুকোজ আঁকলাম, এইখানে আরেকটা আলফা গ্লুকোজ আঁকলাম। এখন দেখো এইটা কি ওর 1 নাম্বার কার্বন, হ্যাঁ এইটা 1 নাম্বার, এটা 6 নাম্বার। এবার দেখো ওর হাইড্রক্সিল আর ওর হাইড্রক্সিল, হ্যাঁ এই দুইটা থেকে কি হবে, পানি বের হয়ে যাবে, দুইটা থেকে হাইড্রক্সিল হাইড্রক্সিল ওদের থেকে পানি বের হয়ে যাবে, বাকি থাকে একটা অক্সিজেন। তাহলে কি হবে, এবার দেখো ওর 1 নাম্বার, এই যে উপরের ওর 1 নাম্বার আর এই নিচের ওর 6 নাম্বার, ওদের মধ্যে বন্ধন হবে। তাহলে কি হবে, পানিটা বের হয়ে গেলে এটা সরাই দাও, এটাকে মুছে ফেলি, হ্যাঁ এই। তাহলে এবার যেটা ঘটবে, ওর দেখো ওর অক্সিজেন আর এর মধ্যে একটা বন্ধন হয়ে গেল, দেখছো? এই যে ওর 1 নাম্বার আর এখানে যে 6 নাম্বার কার্বনটা ছিল তার মধ্যে একটা বন্ড হওয়ার সময় এখান থেকে কি হয়ে গেল, তার একটা পানি বের হয়ে গেছে, ওই যে পানিটা বের হয়ে গেছে। তাহলে দেখো এই বন্ডটাকে, এই যে 6 নাম্বার আর উপরের 1 নাম্বারের সাথে বন্ড হইল, এই বন্ডটাকে আমরা বলবো কি, এই বন্ডটাকে বলা হয় আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। দেখছো, এইটাই পড়া, দেখো আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড, হ্যাঁ দেখো এই স্ট্রাকচার সবাই একটু টাইম নিয়ে ভাইয়া আঁকো এবং আমাকে বলো, এইটা মাস্ট সিকিউ, এগুলো আঁকতে হবে, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন দুইটাই আঁকতে হবে। স্টার্চের কথা বললে অ্যামাইলোজ আঁকবা একবারে, অ্যামাইলোপেকটিন আঁকবা, শেষ। এই দুইটা মিলে স্টার্চ হয়, স্টার্চে এই দুইটাই থাকে, হ্যাঁ। এবার তুমি এতটুকু, এখন খালি কি ভাই এই 1-2টা গ্লুকোজ থাকে না, এন সংখ্যক অনেক থাকে। সো তখন আমরা কি করব, আমরা ভাইয়া সহজ একটা কাজ করব, ওদের মধ্যে এরকম ব্র্যাকেট দিব, এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব ভাইয়া, ওদের একটা এখানে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিব এন সংখ্যক, শেষ। এরকম এন সংখ্যক, এই যে আলফা 1,4 আলফা 1,6 এরকম এন সংখ্যক মিলে ওরা অ্যামাইলোপেকটিন তৈরি করে।